একজন এসডিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে ছিল একেবারে সাধারণ একজন মেয়ের পোশাকে, না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা, শুধু একজন সাধারণ মেয়ের মতোই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সে। মেয়েটির নাম নায়লা খান, বয়স প্রায় 28 বছর। চেহারায় ছিল স্বাভাবিক সৌন্দর্য, চোখে ছিল আত্মবিশ্বাস। নায়লা যখন মেহেরপুর শহরের কাছাকাছি পৌঁছালো, তখন সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। চৌকির সামনে ৩-৪ জন পুলিশকর্মী দাঁড়িয়েছিল, আর তাদের মাঝখানে ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল ইন্সপেক্টর রুদ্র প্রতাপ। ইন্সপেক্টর হাতে থাকা লাঠি দিয়ে ইশারা করে নায়লাকে থামতে বলল। নায়লা শান্তভাবে মোটরসাইকেলটি রাস্তার একপাশে নামিয়ে দাঁড় করালো। ইন্সপেক্টর কড়া গলায় প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? নায়লা খুব শান্তভাবে উত্তর দিল, স্যার, বান্ধবীর বিয়ে আছে, সেখানেই যাচ্ছি। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ মাথা থেকে পা পর্যন্ত তাকে ভালো করে দেখল। তার চোখে ছিল কুরুচিপূর্ণ দৃষ্টি। হাসতে হাসতে সে বলল, ও, বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ নাকি? তারপর ঠাট্টার সুরে বলল, কিন্তু হেলমেট কোথায়? তোমার বাপ পরবে? বড় হয়েছ তো, আইন জানো না? আরও যোগ করল, আর এই মোটরসাইকেলটা খুব জোরে চালাচ্ছিলে, চলো চালান দিতে হবে। এই কথা বলতে বলতে ইন্সপেক্টর তার চালানের প্যাড বের করল। নায়লা তখন বুঝে গিয়েছিল এটা কোনো আইন নয়, এটা একটা ছুতো। সে শান্ত গলায় বলল, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ইন্সপেক্টর হঠাৎ গলা চড়িয়ে বলল, ওই ম্যাডাম, আমাদের আইন শেখাতে এসেছো নাকি? সে পাশে দাঁড়ানো এক কনস্টেবলের দিকে তাকালো, তারপর আবার নায়লার দিকে ফিরে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ করেই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ জোরে একটা চড় মারল নায়লার গালে। খুব প্রশ্ন করছিস? পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নিতে হয়। চড়ের আঘাতে নায়লার মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে তখন স্পষ্ট রাগ, আগুনের মতো জ্বলছিল সেই চোখ। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনও অহংকার কমেনি দেখছি। এমন কতজনকে ঠিক করেছি। একজন কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, একে থানায় নিয়ে চলুন, সেখানে ঠিকঠাক সেবা করব। আরেকজন কনস্টেবল নায়লার বাহু ধরে টেনে বলল, চল গাড়িতে বস। নায়লা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, হাত লাগানোর চেষ্টা করো না, না হলে পরিণতি ভালো হবে না। এই কথা শুনে ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। সে চেঁচিয়ে উঠল, এর অহংকার দেখছিস? পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে? একজন কনস্টেবল এগিয়ে এসে নায়লার চুল ধরে জোরে টান দিল। ব্যথায় নায়লা কেঁপে উঠল। তবুও এখনও পর্যন্ত সে নিজের পরিচয় প্রকাশ করল না। সে দেখতে চাইছিল এরা আর কতটা নিজে নামতে পারে, প্রশাসনকে কতটা বদনাম করতে পারে। একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে আঘাত করে চিৎকার করে বলল, বড় সাধু সাজছে, এখন তোকে খেলনা বানিয়ে খেলব। নায়লা খান বুঝে গিয়েছিল এখন তার সঙ্গে ঠিক কি হতে চলেছে। তবুও সে চুপচাপ দাঁড়িয়ে রইল, একটা কথাও বলল না। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ চেঁচিয়ে উঠল, চল, একে মেহেরপুর সদর থানায় নিয়ে যাও, সেখানে বুঝিয়ে দেব। নায়লা তখনও নীরব। তার চোখে ছিল শুধু একটাই প্রশ্ন, ক্ষমতা কি মানুষকে এতটা অমানবিক করে তোলে? একজন কনস্টেবল ইন্সপেক্টর রুদ্র প্রতাপের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কেস স্যার? কনস্টেবলের প্রশ্ন শুনে ইন্সপেক্টর রুদ্র প্রতাপ বিরক্ত গলায় বলল, আরে কিছুই না, স্পিড, হেলমেট, যা মন চায় চাপিয়ে দাও, শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকারটা ভাঙতে হবে, বেশি প্রশ্ন করিস না। নায়লা খাম সব শুনছিল, কিন্তু তার চোখ তখনও কিছু বলছিল না। মনে হচ্ছিল সে চাইছে পুলিশের এই পতনের গল্পটা তাদের নিজের মুখ থেকেই বেরিয়ে আসুক। ইন্সপেক্টর চেয়ারে বসে হাতে কলম নিয়ে টেবিলের উপর ঘোরাতে লাগল। তারপর নায়লার দিকে তাকিয়ে বলল, নাম বল, কোথায় থাকিস, কার ঘরের মেয়ে? নায়লা চুপ করে রইল। ইন্সপেক্টর আবার গলা চড়িয়ে বলল, শুনতে পাসনি? নাম কি তোর? কিন্তু নায়লার নীরবতা তখন পাথরের দেয়ালের মতো শক্ত। হঠাৎ ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় গুঞ্জে উঠল। রাগে চিৎকার করে বলল, শুনতে পাস না? নাম বল তাড়াতাড়ি। নায়লা ধীরে মুখ ঘুরিয়ে শান্ত গলায় উত্তর দিল, জি, সুমিতা শর্মা। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসল, বলল, ওহো, বড় বুদ্ধিমান মেয়ে তুই, মিথ্যে বলতে বেশ অভিজ্ঞ মনে হচ্ছে। তারপর হুমকির সুরে বলল, কিন্তু মনে রাখিস, বেশি চালাকি করলে খুব ভারী পড়বে, একটাও ভুল করলে পস্তানোর সময়ও পাবি না। নায়লা খানকে জোর করে থানার সেই পচা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকেই 2 জন কয়েদি বসেছিল। তাদের মধ্যে একজন নায়লার দিকে তাকিয়ে বলল, বোন, তুই কি অপরাধ করেছিস? নায়লা হালকা একটা হাসি দিল, কিন্তু কিছু বলল না। এখন সে শুধু দেখছিল পুরো সিস্টেমটা কতটা পচে গেছে।
যদি একজন এসডিএম অফিসারকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কেমন তা কল্পনা করাও কঠিন। নায়লা এখন সেই অন্ধকার কুঠুরির কোণে বসেছিল, সব দেখছিল, সব শুনছিল, আর প্রতিটি কাজ গভীরভাবে বুঝছিল। এই ফাঁকে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ একটা মিথ্যে রিপোর্ট তৈরি করল। ফাইলের ওপর হাত মেরে বলল, এর ওপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও, চলো তাড়াতাড়ি। একজন কনস্টেবল একটু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? ইন্সপেক্টর হেসে বলল, এই থানায় প্রমাণ এনে দেওয়া হয় না, প্রমাণ বানানো হয়। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে নায়লার কাঁধে জোরে হাত মারল। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর হাত তুলতেই দরজার দিক থেকে একটা কঠোর গলা শোনা গেল, থামো। সবাই ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়েছিল সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা। তার সুনাম অন্যদের থেকে কিছুটা ভালো ছিল। তিনি ভেতরে তাকিয়েই নায়লার অবস্থা দেখে কপালে ভাঁজ ফেললেন। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, এগুলো কি হচ্ছে? ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ হেসে বলল, কিছু না স্যার, একটা রাস্তার মেয়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল, তাই শিক্ষা দিচ্ছি। সঞ্জয় বর্মা নায়লাকে ভালো করে দেখলেন। তার আচরণ কোনো সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। তিনি প্রশ্ন করলেন, এর অপরাধ কি? এই প্রশ্নে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ একটু ঘাবড়ে গেল। বলল, স্যার, চেকিংয়ের সময় অসভ্যতা করেছিল। সঞ্জয় বর্মার মনে সন্দেহ জাগল। তিনি সরাসরি নায়লাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? নায়লা চুপ করে রইল। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ হেসে বলল, দেখছেন স্যার, নামটাও বলছে না। এবার সঞ্জয় বর্মা পুরোপুরি সতর্ক হয়ে গেলেন। তিনি এক কনস্টেবলকে আদেশ দিলেন, একে একা কুঠুরিতে রাখো। এই আদেশ শুনে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ অবাক হয়ে গেল। কিন্তু সঞ্জয় বর্মা কঠোর গলায় বললেন, আমি নিজে এর দায়িত্ব নেব। তার আদেশে নায়লাকে আরেকটা কুঠুরিতে বন্দি করা হলো, যেটা আগেরটার থেকেও বেশি অন্ধকার আর দুর্গন্ধযুক্ত। নায়লা চারদিকে চোখ বুলিয়ে দেখল। এক কোণে একটা ভাঙা টেবিল পড়ে আছে, পাশেই একটা মরচে ধরা লোভার রড। এই নোংরা সিস্টেমের আসল চেহারাটা সে এখন আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছিল আইন এখন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক সেই সময় এক কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ চমকে উঠল, জিজ্ঞাসা করল, কোন গাড়ি? কনস্টেবল হাবড়ে গিয়ে বলল, স্যার, সরকারি গাড়ি। ইন্সপেক্টর তাড়াতাড়ি বাইরে গেল। গাড়ির ভেতরে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। সে দৌড়ে ফিরে এসে ধীর গলায় বলল, স্যার। রুদ্রপ্রতাপ বিরক্ত হয়ে বলল, কি হলো, কে এসেছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার সাহেব এসেছেন। এই কথা শুনে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মাও বুঝে গেলেন এবার বিষয়টা সরাসরি ওপর মহলে পৌঁছে গেছে। কমিশনার সাহেব থানায় পা রাখলেন। তার চোখে স্পষ্ট রাগ। তিনি ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে কঠোর গলায় প্রশ্ন করলেন, ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ, এখানে কি তামাশা চলছে? ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ ঘাবড়ে গিয়ে বলল, কিছুই না স্যার। শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়তে লাগলেন। পড়তে পড়তে তার কপালে গভীর ভাঁজ পড়ল। তারপর তিনি কুঠুরির ভেতর উকি দিয়ে জিজ্ঞাসা করলেন, একে? ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ তড়িঘড়ি বলল, স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার সাহেব ঠান্ডা কিন্তু কঠোর গলায় প্রশ্ন করলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? এক মুহূর্ত থেমে আবার বললেন, আমি আবার জিজ্ঞাসা করছি, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এই প্রশ্নে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ পুরোপুরি ফেঁসে গেল। তার মুখ শুকিয়ে গেল, গলা দিয়ে আর কোনো শব্দ বেরোল না। কমিশনার সাহেব এবার সরাসরি মহিলার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তোমার নাম কি? এই প্রথমবার নায়লা খান হালকা একটা হাসি দিল। তারপর শান্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বলল, এসটিএম অফিসার নায়লা খান। এই কথাটা শোনা মাত্র পুরো থানায় নীরবতা নেমে এলো। 1 সেকেন্ডের জন্য যেন সময় থেমে গেল। সবাই স্তব্ধ, সবার মুখ ফ্যাকাশে। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের হাত পা কাঁপতে শুরু করল। বাকি কনস্টেবলরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। রুদ্রপ্রতাপের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। যাকে সে এতক্ষণ চোর, প্রতারক আর রাস্তার মেয়ে ভাবছিল, সেই ছিল সেই অফিসার যিনি পুরো জেলার প্রশাসনিক আইন পরিচালনা করেন। নায়লা খান কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল একজন সিনিয়র প্রশাসনিক অফিসার, যাকে রাস্তায় চুল ধরে টানা হয়েছিল, চড় মারা হয়েছিল, জোর করে লকআপে লোকানো হয়েছিল। এই সত্যিটা সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল। সব কনস্টেবল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কমিশনার সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে রাগে গর্জে উঠলেন, রুদ্রপ্রতাপ, তোর এত সাহস কিভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ চাপালি?
রুদ্রপ্রতাপ কিছু বলার চেষ্টা করছিল। ঠিক তখনই পাশে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা জোরে বললেন, স্যার, আমি তো আগেই বলেছিলাম এখানে কিছু গোলমাল আছে। এই কথার পর রুদ্রপ্রতাপ পুরোপুরি একা পড়ে গেল। থানার ভেতরে আর কেউ তার পাশে দাঁড়ালো না। ঠিক তখনই নায়লা খান তার শান্ত কিন্তু কঠোর কণ্ঠে প্রথমবার সরাসরি রায় ঘোষণা করল। সে বলল, রুদ্রপ্রতাপ, এবার তোর চাকরি শেষ, তোর সাসপেনশন নিশ্চিত, এবং তোর বিরুদ্ধে এখন ফৌজদারি মামলাও চলবে। এই কথা শুনে রুদ্রপ্রতাপের শ্বাস যেন আটকে গেল। বাকি পুলিশরা ধীরে ধীরে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। সঞ্জয় বর্মা সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, হাবিলদার সাহেব, একে ধরে লকআপে ঢোকাও। ঠিক তখনই রুদ্রপ্রতাপ হঠাৎ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল। সে ঠোঁটের কোণে কুটিল হাসি এনে বলল, থামো ম্যাডাম, এটা আগে দেখে নাও, তারপর যা করার করো। সে কাগজটা সামনে বাড়িয়ে ধরল। কমিশনার সাহেব আর নায়লা খান দুজনেই তৎক্ষণাৎ তার দিকে তাকালেন। রুদ্রপ্রতাপ বলল, এই নাও আমার বদলির আদেশ। 3 দিন আগেই আমার বদলি হয়ে গেছে। এখন তুমি যতই রাগ করো, আমাকে চাকরি থেকে বের করতে পারবে না। এই কথা শুনে পুরো থানা আবার নীরব হয়ে গেল। নায়লা খান কাগজটা হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়ল। কমিশনার সাহেব চোখ সরু করে সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মার দিকে তাকিয়ে বললেন, যাও, যাচাই করো, এই কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্য। সঞ্জয় বর্মা কম্পিউটারের রেকর্ড চেক করলেন। কিছুক্ষণ পর মাথা তুলে বললেন, স্যার, কাগজটা আসল। তারপর তিনি যোগ করলেন, কিন্তু এখনও সে নতুন ইন্সপেক্টরের কাছে চার্জ হস্তান্তর করেনি, মানে এখনও এখানকার দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর সে নিজেই। এই সময় করার সব দুষ্কর্মের দায় তারই। এখন আর কেউ ওকে বাঁচাতে পারবে না। নায়লা খান ধীরে ধীরে রুদ্রপ্রতাপের চোখে চোখ রেখে বলল, এখন তোর নতুন ঠিকানা সেই জায়গাটাই হবে যেখানে তুই অন্যদের ঢোকাতিস। কমিশনার সাহেব নীরবে মাথা নেড়ে সম্মতি জানালেন। দুজন কনস্টেবল তাকে ধরতে এগিয়ে যেতেই ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ হঠাৎ চালাকি করে হাসল। তারপর বলল, থামো ম্যাডাম, আমি একা নই। তোমার কি মনে হয় পুরো দোষ শুধু আমার? এই কথা বলে সে থানার ভেতরে থাকা অন্য পুলিশদের দিকে ইশারা করল। বলল, এরা সবাই আমার সঙ্গে আছে, ওপর পর্যন্ত সবাই জড়িত। এই কথা শুনে কিছু পুলিশের মুখের রং উড়ে গেল। কেউ চোখ নামিয়ে নিল, কেউ ঘামতে লাগল। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মা পরিস্থিতি বুঝে একে একে সবার দিকে তাকাতে শুরু করলেন। নায়লা খান ধীরে কমিশনারের দিকে তাকিয়ে বললেন, তাহলে এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে, কেউ বাদ যাবে না। কমিশনার সাহেব দৃঢ় গলায় বললেন, যা হুকুম ম্যাডাম, এখন একে একে সবার হিসাব নেওয়া হবে। এই কথা শোনা মাত্র পুরো থানায় যেন বিদ্যুৎ নেমে এলো। থানার বাইরে কিছু সাংবাদিক আগে থেকেই চুপচাপ দাঁড়িয়েছিল। তাদের সন্দেহ ছিল এই থানায় বড় কিছু গোলমাল চলছে। যেই তারা খবর পেল যে পুরো থানা লাইন হাজির করা হয়েছে, তৎক্ষণাৎ মোবাইল ফোনে খবর ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় একটা চকচকে কালো গাড়ি এসে থানার সামনে থামল। দরজা খুলল। স্বয়ং এসপি সাহেব গাড়ি থেকে নামলেন। চারদিকে তাকিয়ে দেখলেন থানার ভেতরের পরিস্থিতি অস্বাভাবিক। সব অফিসারের মুখ গম্ভীর। থানার সব পুলিশ একপাশে দাঁড়িয়েছিল। এসপি সাহেব গর্জে উঠলেন, এখানে কবে থেকে এই তামাশা চলছে? কিন্তু কমিশনার আর থানা ইনচার্জ দুজনেই নীরব রইলেন। ঠিক তখন নায়লা খান সরাসরি এসপি সাহেবের চোখে চোখ রেখে বললেন, আপনার কি মনে হয় আপনি বেঁচে যাবেন? এই কথায় এসপি সাহেব থমকে গেলেন। সিনিয়র ইন্সপেক্টর সঞ্জয় বর্মার সঙ্গে সঙ্গে একটি ফাইল বের করে নায়লা খানের হাতে দিলেন। সেই ফাইলে ছিল এসপি সাহেবের সমস্ত কালো কাজের বিস্তারিত তথ্য। নায়লা খান ফাইলটা এগিয়ে দিয়ে বললেন, নিন, এখানে আপনার সব কুকীর্তির হিসাব লেখা আছে। এসপি সাহেবের কপাল বিয়ে ঘাম ঝরতে শুরু করল। কমিশনার সাহেব আর 1 সেকেন্ডও দেরি করলেন না। উচ্চস্বরে আদেশ দিলেন, ধরো ওকে, এই মুহূর্তে গ্রেফতার করো। পুরো থানা হতবাক হয়ে গেল। এত বড় অফিসারকে এই প্রথমবার প্রকাশ্যে এমনভাবে চ্যালেঞ্জ করা হলো। এসপি সাহেব গ্রেফতার হতেই পুরো জেলায় ঝড় বয়ে গেল। খবর ছড়িয়ে পড়ল দ্রুত। বিষয়টা পৌঁছে গেল ঢাকা পর্যন্ত। সেখান থেকে খবর গেল সরকারের শীর্ষ পর্যায়ে। সরাসরি আদেশ এলো, জেলায় যারা মিলে দুর্নীতি করেছে একজনকেও ছাড়বে না, সবাইকে গ্রেফতার করো। পরবর্তী 2 দিনের মধ্যেই পুরো জেলা থেকে 40 জনের বেশি পুলিশ অফিসার, 10 জনের বেশি বড় কর্মকর্তা এবং কয়েকজন রাজনৈতিক নেতা গ্রেফতার হয়ে গেল। মেহেরপুর জেলার হাওয়া বদলে গেল। এখন চারদিকে শুধু একটাই আলোচনা, এসটিএম অফিসার নায়লা খানের সততা আর সাহস। একজন নারী অফিসার যিনি একাই পুরো পচা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিলেন। প্রশাসনে এলো নতুন গতি, নতুন চিন্তা, আর সবচেয়ে বড় কথা একটা ভয় যে এখন আর কেউ আইনের ঊর্ধ্বে নেই। নায়লা খানের কাজ শেষ হয়েছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, যদি মনের ভেতর থেকে নিয়াত পরিষ্কার থাকে তাহলে শুধু একটা থানা নয়, পুরো দেশও সংশোধন করা যায়।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।